আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ খান। আজকে আবার দ্বিতীয়বার লাইভে আসলাম গ্রিন পার্টি বাংলাদেশের সৌজন্যে। আমাদের আজকের অতিথিদের সঙ্গে পরিচয় করে দিব। তো তার আগে আমরা বলি আমাদের আলোচনার বিষয় হচ্ছে জীবন মান উন্নয়ন। জীবন তো থাকবেই, সেই সঙ্গে আমাদের জীবন জীবিকা থাকবে এবং জীবনের মান কীভাবে আরও উন্নয়ন করা যায় এটা নিয়ে গ্রিন পার্টি গবেষণা করছে। আমাদের এখানে আরও অন্য দল থেকেও কিছু অতিথি আছে পরিচয় করে দিব। সেই সাথে আমাদের সাথে আছেন যারা যারা তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আবু আহাদ আল মামুন দেবমির, কেমন আছেন ভাই? উনি হচ্ছে কি ফ্রন্ট, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ জনতা ফ্রন্টের উনি চেয়ারম্যান, খুব চেনা মুখ। আছেন এম মাসুদ, গ্রিন পার্টির মহাসচিব। কেমন আছেন ভাই? আপনার সোশ্যাল মিডিয়ায় আপনার অ্যাকাউন্ট হচ্ছে বিবেক বিডি। আছেন কামরুল ইসলাম ভাই, গ্রিন পার্টির তথ্য প্রযুক্তি সমন্বয়ক। কামরুল হাসান চৌধুরী, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আরেকজন কামরুল ভাই আছেন, উনি হচ্ছে কামরুল হাসান জাহাঙ্গীর। হ্যাঁ, জাহাঙ্গীর ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। উনি হচ্ছেন বাংলাদেশ সংস্কার পার্টির চেয়ারম্যান। উনি বাংলাদেশকে সংস্কার করতে চাচ্ছেন। আজকে ক্যামেরা যখন ফ্রন্ট লাইনে নিয়ে আসবো আপনারা বড় করে দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আবু বকর সিদ্দিকী, ফরিদপুর শরীয়তপুরের মানুষ। কেমন আছেন আবু বকর সিদ্দিক ভাই? আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। মাহফুজুল ইসলাম, আমি জানি না আপনাকে দেখতে পাচ্ছেন কিনা, দেখা যাচ্ছে আপনাকে? আলহামদুলিল্লাহ। মাহফুজুল ইসলাম, আমরা আলোচনা করব, খুবই গঠনতান্ত্রিক আলোচনা হবে এবং সেখান থেকে আমাদের জীবন মানের উন্নয়নের রাস্তাগুলো আমরা খোঁজার চেষ্টা করব। আমরা যদি খুব বড় মাপের কেউ নই, তারপরেও আমরা আমাদেরকে জনগণের সঙ্গে সম্পৃক্ত রাখতে চাই, কারণ সাধারণ মানুষের সঙ্গে আমাদের কানেক্টিভিটি অন্তত অন্যদের থেকে কিছুটা বেশি গ্রিন পার্টি বাংলাদেশ সেই কাজটাই করছে। যার কারণে আমাদের এই কথা খুব উচ্চমাত্রার দুর্বোধ্য কোনো ভাষায় হবে না, সাধারণ ভাষায় হবে। যেমন কী করে আমি একটু শিরোনাম বলেই নিচ্ছি। যেমন কিছুদিন আগে দেখা গেলো যে আমার কাছে ফোন আসলো কক্সবাজার থেকে, ওরা যারা লবণ উৎপাদন করে তারা বললো যে দেখুন লবণের অনেক উৎপাদন আছে, তারপরেও সরকার কায়দা কানুন করে এটাকে ইম্পোর্ট করার ব্যবস্থা করছে, মানে কিছু ব্যবসা হয়। এমন বাংলাদেশে কিন্তু যে কদিন আগে ভিয়েতনাম থেকে চাল আমদানি করা হয়েছে, আতপ চাল। আমরা টেনে রিপোর্ট করেছি যে বাংলাদেশে আসলে চালের কিছুটা ঘাটতিও যদিও আছে, কিন্তু বরাবরই চালের উৎপাদন বেশি চাহিদার তুলনায়। তারপরেও আমরা ইম্পোর্ট করি। খবর নিয়ে জানা গেছে যে এর মধ্যে কিছু মজা আছে, ইম্পোর্ট করলে ব্যবসায়ীরা মানে কিছু লাভবান হয়, কিছু সিন্ডিকেট থাকে। তো যাই হোক, সব বিষয় নিয়ে আলোচনা করব। এর মাঝখানে আমরা ওষুধ শিল্পে খুবই উন্নত ছিলাম, ওষুধ সস্তায় পেতাম, যদিও অনেক সময় আমরা ভেজাল ওষুধের বিরুদ্ধে যুদ্ধ করি, খুঁজেই পাই না কোনটা আসল নকল। এর মধ্যে ওষুধের দাম কিন্তু বেড়েছে। তারপরে আরও অনেকগুলোর চ্যালেঞ্জ আমাদের সামনে এসে পড়েছে। এই উচ্চমার্গের আলোচনায় এখন যাব না। যেমন করিডোর, রাখাইনদেরকে করিডোর দেওয়ার জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটা প্রস্তাব এসেছে। সেটা হচ্ছে যে সেখানে শুধু খাদ্য সামগ্রী পৌঁছানো হবে। কেউ কেউ বলছে যে এই পথ দিয়ে কিন্তু অতীত ইতিহাস আছে অন্য অন্য রাষ্ট্রের, এর মধ্যে অস্ত্র, তারপরে গোলা বারুদ পাস হবে আস্তে আস্তে। ওখানে আরাকান ভূমিতে একটা সাম্রাজ্য তৈরি, আরেকটা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার মতো এরকম তৈরি হতে পারে, যেখানে বাংলাদেশ ভবিষ্যতে একটা হুমকির মুখে পড়তে পারে। সব মিলিয়ে আমাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য বাংলাদেশে কিন্তু ওই এআই টেকনোলজির যে কিছু চিপস তৈরি হয় সেই উপাত্ত পাওয়া গেছে বাংলাদেশের কোথাও কোথাও, সেটা কিন্তু বালির মধ্যে। এই নিয়ে কিন্তু চায়না এবং আমেরিকার মধ্যে কারাকারি আছে। বাংলাদেশকে কারা আগে দখল করবে, মানে রাজনৈতিক দখল প্রভাব যুক্ত হবে এবং সেখান থেকে সেই খনিজ সম্পদগুলো যারা হাতিয়ে নেওয়ার অনেক অপচেষ্টা আছে। সে সাথে আমাদের সাধারণ জীবনমানের উন্নয়ন, দ্রব্যমূল্য এগুলো কিন্তু কিছুটা কমেছে, যদিও তারপরে রোজার মাসে এখন কিন্তু আবার বেড়ে গেছে। তো আমি প্রথমেই শুরু করতে চাই দিয়ে আমাদের কামরুল ইসলাম জাহাঙ্গীর ভাইকে দিয়ে। ভাই, আপনি একটু বলবেন যে জীবনমানের উন্নয়ন বলতে আমরা আসলে আপনি কী বোঝাতে চান? জীবনমান উন্নয়ন করতে হলে শুধু খাদ্যদ্রব্য দাম কমানো, নাকি সেই সাথে
হাসপাতালের চিকিৎসার মান, ডাক্তারের প্রেসক্রিপশনের ভিজিট, সেই সাথে আরও ওষুধপত্র, অন্যান্য আরও অনেক বিষয় রয়েছে, যেমন মোবাইল ফোনের ডাটার দাম কমানো, মানে এমবি, অনেক খরচ। 50 টাকা বললে একদিন দুদিন পরে থাকে না। জি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কামরুল ইসলাম জাহাঙ্গীর, চেয়ারম্যান, জাতীয় সংস্কার পার্টি। আমার পার্টির পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই অনুষ্ঠানে আয়োজকদের। আমি একটি কথা বলতে চাই, সেটি হলো আমাদের জীবনের মান উন্নয়ন করতে হলে আমাদের যে সবচেয়ে বড় যে বাধা, সে বাধাটি হলো দুর্নীতি। এই দুর্নীতি প্রতিরোধ করতে না পারলে আমাদের জীবনের মান উন্নয়ন ত্বরান্বিত হবে না। এবং সেই দুর্নীতির গোড়াপত্তন কোত্থেকে আসে? আজকে আমরা আমার বাচ্চাকে যদি একটি ভালো স্কুলে ভর্তি করতে চাই, 2 হইতে 5 লক্ষ টাকা ডোনেশন দিতে হয়, অর্থাৎ ওই স্কুল কমিটিকে ঘুষ দিতে হয়। তো আমি যদি আমার বাচ্চাকে বলি যে তোমাকে 5 লক্ষ টাকা দিয়ে আমি এই স্কুলে ভর্তি করলাম, আমার বাচ্চার মাথায় ঢুকে যায় যে আমার বাবা আমাকে 5 লক্ষ টাকা ঘুষ দিয়া এই স্কুলে ভালো স্কুলে ভর্তি করলো। আমার এই টাকা কিভাবে উপার্জন করতে হবে, সেই শিশু থেকেই বাচ্চার মাথায় এই জিনিসটা নিয়ে কাজ করে। এরকম আরেকটি জিনিস, যেমন পুলিশরা যে অনিয়ম দুর্নীতি করে, কারণ পুলিশরা চাকরি নেওয়ার সময় যে টাকা ঘুষ দেয়, ওই টাকা উঠানোর জন্য তারা এই কাজটা করে। এখন আমরা বর্তমান সমসাময়িকভাবে দেখা যাচ্ছে যে এখন পুলিশদেরকে চাকরির জন্য মাত্র 100 টাকা নিয়ে তাদেরকে চাকরি দেওয়া হয়। এখন পুলিশ প্রশাসনে অনেকটাই দুর্নীতি প্রতিরোধ হয়েছে, দুর্নীতি কমেছে বলে আমি মনে করি। এই বিষয়টি সবার মাথায় রাখতে হবে। এবং আমরা যখন, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে কয়েকটা দুর্নীতির সম্মুখীন হয়েছি, আমার কাছ থেকে আমার সম্পদ নামজারি হয়েছে, ওই নামজারি বহাল রাখার জন্য ভূমি কর্মকর্তারা আমার কাছে 10 লক্ষ টাকা ঘুষ চেয়েছে। আমি না দিলে আমার নামজারি বাতিল করে দেবে। আমার প্রতিপক্ষ থেকে প্রায় 20 লক্ষ টাকা বিনিময়ে আমার নামজারিটা তারা বাতিল করেছে। এবং তাদের বিরুদ্ধে আমি জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনার, মন্ত্রণালয়, দুদক সমস্ত জায়গায় অভিযোগ দিয়েছি। অভিযোগের প্রেক্ষিতে ওই দুর্নীতিবাজরা আমাকে হুমকি দিয়ে বলে, টাকা আমরা একা খাই না, প্রত্যেক টেবিলে টাকার ভাগ দিতে হয়। এসিল্যান্ড হতে শুরু করে ডিসি, বিভাগীয় কমিশনার, মন্ত্রী, সচিব, প্রধানমন্ত্রী পর্যন্ত এই টাকার ভাগ খায়। আপনারা আমাদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে কী করবেন? কিছুই করতে পারবেন না। তো দেখতেছি তাদের এই হুঙ্কার বাস্তবেই পরিণত হয়েছে। আমি প্রায় আপনার কাছে আমি আসবো। আপনি দুর্নীতির যে ফিরিস্তি দিচ্ছেন, এটা তো সেই বহু আগে থেকেই চলে আসছে। আমরা দুর্নীতির জাতাকলে পৃষ্ঠ দুর্নীতিকে কীভাবে দমন করতে হবে, দুর্নীতি দমন কমিশনই হিমশিম খাচ্ছে। দুর্নীতি তো অবশ্যই দমন হবে, সে সাথে জীবনমান উন্নয়ন করবার জন্য আমাদের কিছু টেকনোলজি অ্যাপ্লাই করতে হবে। আপনার কাছে আমরা আসবো। তার আগে আবু বকর সিদ্দিকী ভাই, আপনাকে একটু ক্যামেরা ধরি, যে আপনি বলবেন যে এই দুর্নীতিকে রোধ করতে হলে আমাদের আপনি রোধ করতে হলে আমাদের কী করা উচিত? আমাদের সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়া উচিত নয়? অবশ্যই। আসলে কি আমাদের জীবনমান উন্নয়নের জন্য প্রথমে আমাদের 3টা ধাপ আছে। সেটা হলো যে শিক্ষা, নীতি এবং নৈতিকতা। আচ্ছা। এই শিক্ষা, নীতি, নৈতিকতার যদি উন্নয়ন ঘটাইতে পারি, তাহলে আমাদের জীবনমানের উন্নয়ন ঘটবে। কারণ শিক্ষা প্রথম মানুষ বেড়ে ওঠে শিক্ষা, এবং এই শিক্ষাটা যদি সুশিক্ষা হয় তাহলে তার নীতি হবে সুন্দর। হ্যাঁ, নৈতিকতাও এরকম সুন্দরভাবে গড়ে উঠবে। আর আমাদের কিন্তু নীতি নৈতিকতার অবক্ষয়। আমাদের জীবনমান উন্নয়নের জন্য, যেমন আমাদের যেই দুর্নীতিগুলো আছে, এটা নীতি এবং নৈতিকতার থেকেই আসে। তা আমাদের যদি নৈতিকতা ভালো হয়, আমরা যদি শিক্ষা সেরকম সুন্দর শিক্ষা পাই, তাইলে আমরা নীতি অবলম্বন করব, আমরা সুনীতি এবং নৈতিকতা আমাদের ওই সামাজিকভাবে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না? এই জন্য আমাদের সকলেই সামাজিকভাবে, যেমন আমরা অনেক সময় দেখি যে আমরা
আওয়ামী লীগ, বিএনপি বা অন্য দল দলে দলে বিভক্ত হয়ে যায়, কিন্তু এমন কিছু কমন ইস্যু আছে না যেগুলোতে সব দলের সব গোত্রের মানুষ ঐক্যবদ্ধ হওয়া যায় আছে না? আমরা যদি জাতিগতভাবে সমৃদ্ধ হতে চাই তাহলে আমাদের মানে দলমত নির্বিশেষে মানে আমাদের সকলে আমি একটা উদাহরণ দিই, ছোট সম্মিলিতভাবে একটা উদাহরণ দিই। ধরেন আপনার গ্রামে বা শহরতলিতে যদি সব মুরব্বীরা ঐক্যবদ্ধ হয় যে ঠিক আছে আমাদের এই গ্রামে ছেলেমেয়েরা লেখাপড়া করবে, হ্যাঁ, অতএব রাত্রে 11টার পরে বা 12টার পরে অনলাইন এবং ডিজিটাল কানেকশন বিচ্ছিন্ন থাকবে। কথা বললাম, যদিও তথ্য অবাহিত এইটাকে সবসময় দরকার, তারপরে কিন্তু ছেলেমেয়েরা কিন্তু 12টা 1টা 2টা 3টা পর্যন্ত জেগে পর্নো সাইট দেখে, তারপরে অন্য অন্য সামাজিক যোগাযোগের মাধ্যমে চ্যাটিং করে, অনেক ক্ষতি হয়, পড়াশোনার ক্ষতি হয়। তো তাদের ওই সময় 12টার পরে তাদের ঘুমিয়ে থাকা উচিত। তা আমি যদি মনে করি যে একটা গ্রামের বা একটা এলাকার মানুষ যদি চিন্তা করে সবাই মিলে যে এই এই রেস্ট্রিকশনটা থাকা দরকার, সেটা কি ঐক্যবদ্ধ হতে পারে সব দলের? অবশ্যই পারে। তো সর্বপ্রথম সতর্ক হতে হবে প্রত্যেকটা ছেলেমেয়ের গার্ডিয়ানদের। আচ্ছা, হ্যাঁ, গার্ডিয়ানরা তো বিভিন্ন দলে দলে বিভক্ত আর কি, তাদেরকে কমন ইস্যুতে ঐক্যবদ্ধ করা যায় কিনা? হ্যাঁ সেটা সম্ভব যদি গ্রিন পার্টি বাংলাদেশ সেই চেষ্টাই করছে। গ্রিন পার্টি বাংলাদেশ কোনো দলের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই, শুধু আদর্শিক বিরোধ ছাড়া। আমাদের সঙ্গে পলিটিক্স ক্লাবের সঙ্গে আরও 40টা দল আছে যারা আমরা একসাথে কাজ করি। আমাদের মেন বিষয় মানে মুখ্য উদ্দেশ্যই হচ্ছে যে আমরা কমন ইস্যুগুলোতে এক থাকতে চাই। যেমন এই সামাজিক অবক্ষয় রুখে দেওয়ার জন্য আমাদের যে এখানে শিরোনামে দেওয়া হয়েছে জীবনের মান উন্নয়ন। জীবনের মান উন্নয়ন করতে হলে কী করা যায়? বাংলাদেশ গ্রিন পার্টি বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি সমন্বয়ক কামরুল হাসান চৌধুরী, আপনি কি বলবেন? আপনি যেটা বললেন জীবন মান উন্নয়নে আমাদের আসলে প্রথমে জাতীয় স্তরে গুড গভর্নেন্স, ডেমোক্রেসি এবং প্রিভেনশন অফ কারাপশন, একটা কথা প্রায় সময় বলা হয় যে মানে এই কথাটা প্রচলিত যে করাপশন অলওয়েজ ফ্রাস্ট্রেটেড দ্য ডেভেলপমেন্ট, ঠিক আছে। আর ব্যক্তিগত জীবনে জীবন মান উন্নয়নের জন্য ব্যাপক বা কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। আচ্ছা, জি, এ পর্যায়ে আমি আসলে এম এম মাসুদ, গ্রিন পার্টির মহাসচিব, গ্রিন পার্টি বাংলাদেশের মহাসচিব, আপনি বলবেন, আপনি কিন্তু এই শিরোনামটা সিলেক্ট করেছেন জীবন মান উন্নয়ন। জীবন মান উন্নয়ন করতে হলে আমি ধরে নিয়েছি যে আমাদের প্রথমত ঐক্যবদ্ধ হওয়া হবে। ঐক্যবদ্ধ হতে হবে মানে সর্বস্তরের মানুষ, দল, ধর্ম, মত নির্বিশেষে সবাই। তো সেই ঐক্যবদ্ধ হওয়ার ডাক গ্রিন পার্টি বাংলাদেশ দিয়েছে। সে সাথে আমাদের পলিটিক্স ক্লাবে আরও সব দল আছে সঙ্গে সম্পৃক্ত, প্রায় 40টা দল তার মধ্যে এখন উপস্থিত আছেন। আমাদের বাংলাদেশ সংস্কার পার্টির চেয়ারম্যান কামরুল ইসলাম জাহাঙ্গীর আছেন, দীপু মীর ভাই, উনি কি ফ্রন্ট হয়ে যায় বাংলাদেশ জনতা ফ্রন্টের চেয়ারম্যান। যে বলবেন এম এম মাসুদ। সৃষ্টিকর্তা সর্বময় ক্ষমতার অধিকারী, সৃষ্টিকর্তা মহাপরিকল্পনাকারী, সবার উপর শান্তি বর্ষিত। আসলে মানুষ পৃথিবীর জন্য না পৃথিবী মানুষের জন্য, এই প্রশ্নটি প্রথম সকলের জন্য, সকলে ভাববেন এই বিষয়ে। এখন মানুষ ব্যক্তিকেন্দ্রিক তার বোধ, পারিবারিক কেন্দ্রিক বোধ, সর্বজন কেন্দ্রিক, দলীয় কেন্দ্রিক, বিভিন্ন ধরনের বোধ তার থাকে। এই বোধগুলো আসলে তার মৌলিক উপাদানের পরিপক্কতার ভিত্তিতে সৃষ্টি হয়ে থাকে। এখন আমাদের যে মৌলিক বিষয়গুলো আমরা সর্বপ্রথম আমাদের পরিবার থেকে গ্রহণ করি। প্রত্যেকটি পরিবারই বিভিন্ন ধরনের ধর্ম, বিভিন্ন ধরনের রাজনৈতিক দলকেন্দ্রিক, বিভিন্ন ধরনের সংস্কৃতি কেন্দ্রিক, বিভিন্ন ধরনের বিষয় কেন্দ্রিক চিন্তা চেতনায় আচ্ছন্ন এবং তারা সেই অনুযায়ী চর্চায়ও অভ্যস্ত। আসলে কঠিন প্রশিক্ষণ সহজযোগ্য। এখন আমরা কি চাচ্ছি? আমাদের জীবনমান উন্নয়নে বিষয়গুলো এমনভাবে দেখতে হবে, ধরেন আমি ব্যক্তিগতভাবে এম এম মাসুদ, আমার জীবনমান কিছুটা সমান্তরালের দিকে নাই, তার থেকে কিছুটা ঘাটতির দিকে আছে। এখন আমার জীবনমান যদি উন্নত করতে হয় তাহলে আমার উপরে যে বা যারা আছে শ্রমকর্ম পেশাভিত্তিক, হয় তারা এই বিষয়টাকে অনুধাবন করতে হবে, তারা আমাকে টান দিতে হবে উপর দিকে, অথবা
আমার সাথে যে বা যারা আছে তারা আমাকে উপরের দিকে ধাক্কা দিত। এই যে বোধ, আমাদের যে সকলের যে সচেতনতা বোধ, বিশেষ করে ব্যক্তি যখন প্রাতিষ্ঠানিক ভিত্তিতে দায়িত্বরত অবস্থানে থাকে তখন তার ভোটটা সর্বজন কেন্দ্রিক হয় কিনা সেটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা, আপনার এখন কাছে আসবো, ব্যক্তি আপনার কাছে আসবো। ব্যক্তি চলে যাচ্ছে কোথায়? আপনি- ব্যক্তি চলে যাচ্ছে বিচারের ঊর্ধ্বে, বিচার করতে ব্যক্তি চলে যাচ্ছে দায়হীন পর্যায়ে, ব্যক্তি চলে যাচ্ছে জবাবদিহি মুক্ত অবস্থানে। তাহলে কি আসলে জীবনমান উন্নয়ন করা কখনো সম্ভব? হবে না, কখনো হবে সেই না। আপনার কাছে বিষয়গুলো নিয়ে ফের আমি আসবো। আবার বলবো। আপনার কাছে আসবো, অবশ্যই আসবো। আপনি বলবেন, জীবনমান উন্নয়নের রাস্তাগুলো খুলে দিবেন। সেই সাথে আমরা আরেকটু জানতে চাই, আবু আহাদ আল মামুন দীপুমির, জনতা ফ্রন্টের চেয়ারম্যান। দীপুমির ভাই, আপনি একটু বলবেন যে এই জীবনমান উন্নয়ন করবার জন্য আপনার জানা মতে কোন রাস্তা আছে? মানে ঐক্যবদ্ধ হওয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমকে উন্নত করা, নাকি আমরা বার্গেনিং ইস্যুতে যাওয়া সরকারের সঙ্গে যে এটা এভাবে করতে হবে? আপনাকে ধন্যবাদ। জীবনমান উন্নয়নের প্রকৃত অর্থে যদি উন্নয়ন করতে হয় তাহলে মানুষের জীবনের সমস্ত বিষয়গুলোকে উন্নয়নের প্রয়োজন আছে। দক্ষ জনশক্তি, পর্যাপ্ত কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা, পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা এবং বাসস্থানের গ্যারান্টি আর শিক্ষাকে সহজীকরণ, আচ্ছা, এইগুলা যদি সঠিকভাবে হয় জি, তাহলে মানুষের জীবনমান উন্নয়ন হওয়া সম্ভব। জি, তা ব্যতি রেখে হ্যাঁ, এই গুণে ধরা সমাজের, দুর্নীতির দুর্গন্ধযুক্ত সমাজের জীবনমান উন্নয়ন করা সম্ভব না। আচ্ছা, তার জন্য আমাদের কি ইনিশিয়েটিভ নিতে হবে? আমাদের প্রথম যে পদক্ষেপটা নিতে হবে, স্বাধীনতার আজকে 53 বছর, একটি সিন্ডিকেট দ্বারা দেশের ক্রমাগত দুর্নীতি চলে আসছে। সেটা হচ্ছে যারাই ক্ষমতায় এসেছে, আমরা দেখেছি যে 5% দুর্নীতিবাজ হ্যাঁ, প্রত্যেকটা অর্গানকে একটা সিন্ডিকেটের আওতায় এনেছে। সেই 5% বলতে যদি 12 কোটি ভোটার থাকে তাহলে 5%, 5 বরং 60 লক্ষ লোক। এই 60 লক্ষ দুর্নীতিবাজ সদস্য, তারা জি, আপনি বলেন, আপনি এই বলেন। সদস্য তাদের অন্তর্ভুক্ত হবে। দেখেন, প্রথমত সিন্ডিকেট, প্রত্যেকটা সেক্টরে সিন্ডিকেট। আপনি চিকিৎসা ব্যবস্থা নিতে যাবেন, ওই জায়গায় সিন্ডিকেট। জি, সিন্ডিকেটের মাধ্যমে আপনার চিকিৎসা ব্যবস্থা আছে, তাও হলো অতিরিক্ত অর্থ খরচের বিনিময়ে। আমি সাম্প্রতিক একটা ঘটনা বলবো যে চায়না, দেখেন আমাদের চিকিৎসা ব্যবস্থাটা আমাদের বাংলাদেশে এমন একটা খাত যেখানে 16 কোটি মানুষ প্রতি বছর কিছু না কিছু উপায়ে নিয়ে চিকিৎসা নেবে, কিন্তু দেখা যাচ্ছে সেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা আমাদের নাই। আচ্ছা দীপঙ্কর ভাই, আপনি বলছেন চিকিৎসা খাতে মানে সব কিছু মিলেই তো দুর্নীতি দমন করতে হবে। সিন্ডিকেটের কথা বলেছেন, দুর্নীতি, সিন্ডিকেট 5% লোকে, এই সিন্ডিকেট ভাঙতে হবে। সিন্ডিকেট না ভাঙলে দুর্নীতি দমন হবে না। সিন্ডিকেট মনে করেন ভেঙে গেছে, জীবনমানের উন্নয়ন করবেন কীভাবে? জীবনমানের উন্নয়ন করতে হলে আপনাদেরকে এইবার আমার যদি জীবন মানে ঐক্যবদ্ধ হতে হবে কিনা? ঐক্যবদ্ধ বিকল্প নাই। তাছাড়া প্রতিটা সেক্টরে, যেমন আমি শিক্ষা ব্যবস্থাকে বলি, আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা, এটা এই শিক্ষা ব্যবস্থাটা আমার মনে হয় এটা বেকার তৈরির কারখানা। আচ্ছা, 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 আপনার কাছে আসবো। শিক্ষা ব্যবস্থা খুব চমৎকার পয়েন্ট ধরেছেন, এটা এক লাইনে আপনি শেষ করতে পারবেন না। আমি একটু যাচ্ছি
ইয়ের কাছে, মোহাম্মদ মাহফুজুল ইসলাম, জি, আসসালামু আলাইকুম। তরুণ উদ্যোক্তা এবং গ্রিন পার্টি বাংলাদেশের একজন অন্যতম সদস্য। এখনও পদাবলী রচনা করা হয়নি, অর্থাৎ খুব শিগগিরই গ্রিন পার্টির বিস্তর পরিধির মধ্যে কোথাও ঝাঁপিয়ে পড়বেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি মিরপুর 1 নম্বরে, আমরা স্থানীয়। ও, মিরপুরে স্থানীয়। আচ্ছা আচ্ছা, তাহলে জীবনমান উন্নয়নের জন্য মিরপুরে কি যথেষ্ট ফ্লাইওভার এগুলি সব আছে? মিরপুর থেকে তো মনে হয় মেট্রো রেলে ঢাকায় চলে আসা, রাজধানীতে মতিঝিলে। হ্যাঁ, জি, কাছাকাছি। তো সেক্ষেত্রে আমি একটু আমার পরিচয় দিই। তো আমি হলাম ভালো কাজে আগ্রহী গ্রুপের সভাপতি। আচ্ছা, তো যে কোনো ভালো কাজের সাথে আমি আছি, ওই যেমন গ্রিন পার্টির সাথেও আছি ইনশাল্লাহ। তো মানে গ্রিন পার্টির সঙ্গেও আছেন, বিএনপির সঙ্গেও আছেন নাকি? মানে যে কোনো দলের সঙ্গে না না আছেন? না, ভালো কাজই বলছি, ভালো কাজে। ভালো কাজে আছেন, ভালো কাজে। সেই হিসাবে গ্রিন পার্টির সঙ্গে আছেন। জি জি। আচ্ছা, জি বলেন। তো যেটা বলতেছি, হ্যাঁ, আমাদের জীবনমান উন্নয়নের জন্য যেটা প্রয়োজন সে প্রথমত হচ্ছে যোগাযোগ ব্যবস্থাটা। তো যোগাযোগ ব্যবস্থা যত ভালো সে দেশ তত উন্নত। হ্যাঁ, তো যেমন আমার মিরপুরের কথা বললেন, হ্যাঁ, মিরপুর 10 নম্বর থেকে মেট্রো রেলে যেমন আসা যায় 20 মিনিটে মতিঝিল। তো এখানে আমাদের সময়টা বাঁচলো এবং কি এতে আমাদের মেট্রো রেলের ভাড়াটা একটু বেশি হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো এই জন্য আমাদের সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই জন্য একটা পদক্ষেপ নেওয়া উচিত, যেখানে সরকার একটা নির্ধারিত যাতে সাধারণ মানুষজন এখানে উঠতে পারে, চলাচল করা সহজ আচ্ছা, হতে পারে। মেট্রো রেলের কথা যখন বললেন, আপনার কাছ থেকে দু একটা পয়েন্ট নিয়ে আমি আবার চলে যাব আবু বকর সিদ্দিক ভাইয়ের কাছে, ভাইব্রেশন সবার কাছে যাব। জানি না দর্শকদের আমাদের আলোচনা কেমন লাগছে, তবে দর্শকরা নিশ্চয়ই রাত্রেবেলা মনোযোগ দিয়ে শুনবেন, এটাও অবশ্যই ইউটিউবেও যাবেন। তো মেট্রো রেলের ভাড়া যেমন একটু বেশি, মেট্রো রেল কিন্তু শুক্রবারে এখন খুলে দিয়েছে। 3:30 থেকে শুক্রবারে কিন্তু ছুটির দিন, সবাই একটু মেট্রো রেলটা ব্যবহার করতে চায়। ওই শুক্রবারে ফুল টাইম মেট্রো রেল খোলা থাকা উচিত। পাশাপাশি কিছু গ্রিন পার্টির গবেষণার টিম একটা বিষয় অবজারভেশন করেছে যে মেট্রো রেলের কিছু টেকনিক্যাল সমস্যা আছে। ওখানে যদি কোনো নারীর শাড়ি যদি কিছু আটকে যায়, ওখানে সেন্সর ওটাকে নিয়ন্ত্রণ করে, যদিও মানে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কম। অনেক সময় আমরা দেখি যে লিফট ব্যবহার করার সময় লিফট যখন পুরানো হয়, কাজ করে না, তখন কিন্তু মানুষের ওই সেন্সর কাজ করে না, দুর্ঘটনা হয়। তো আমরা দেখলাম যে মেট্রো রেলে যেভাবে মানুষ ওঠে, মানে ওখানে নিয়ন্ত্রণ নাই গেটে, যেভাবে মানুষ ওঠে, কোনো না কোনো সময় হয়তো একদিন এমন হতে পারে সেন্সর একটু ডিস্টার্ব হয়েছে, পুরানো হয়েছে, তখন কিন্তু মানুষ কিন্তু ওই মেট্রো রেলের এসে আটকা যেতে পারে এবং একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এটার জন্য একটা প্রস্তুতি নিশ্চয়ই সরকার নেবে, এই প্রস্তাবনা থাকবে। আর আপনার কাছে আরেকটা বিষয়ে ডিসকাস করতে হচ্ছে যে আপনি তরুণ উদ্যোক্তা, আপনি গ্রিন পার্টি বাংলাদেশে যুক্ত হয়েছেন বা হবেন, আপনার যেই মানে চিন্তাগুলো জীবন মান উন্নয়নে যাতে কাজে লাগে, সেই হিসেবে আপনি গ্রিন পার্টির কোন সেক্টরে কাজ করতে চান? হতে পারে ক্রীড়া, হতে পারে সাহিত্য, হতে পারে সিনেমা, বা হতে পারে অনেকগুলো সাবজেক্ট আমাদের মধ্যে আছে, যেমন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক, এরকম আপনি চিন্তা করে জানাবেন এই মুহূর্তে, যদি পারেন জানাবেন। নাহলে আমি একটু ইসলামিক বিষয়ের দিকে আমি ধর্মীয়, তাহলে আমরা গ্রিন পার্টির ওই বিষয়ে আপনাকে যুক্ত করব, যেখানে আপনি গবেষণা করতে পারবেন ধর্মীয় অনুশাসন কীভাবে জীবন মানের উন্নয়ন করতে পারে। অসংখ্য ধন্যবাদ। আমরা যাচ্ছি আবু বকর সিদ্দিক ভাই, আপনার কাছে আসছি এই শেষবারের মতো। এই রোটেশন শেষ হলে আমরা শেষ করে দেব অনুষ্ঠান। সেটা হচ্ছে যে আপনি বলছিলেন কোন পর্যায়ে আপনি বলে আটকে গেছেন, মানে আর কি বলার বাকি আছে? আমি বলছিলাম যে আমাদের নীতি নৈতিকতা যদি আমাদের উন্নত হয়, তাইলে আমাদের জীবনমান উন্নয়ন ত্বরান্বিত হবে। কারণ আমরা নীতি কাজ করি, যেমন দুর্নীতিতে আমরা সকলেই অভ্যস্ত, মানে সুযোগ পেলেই আমরা দুর্নীতির আশ্রয় নেই। তাই দুর্নীতি যুক্ত সমাজে মানে
বলেন নীতি নৈতিকতার উৎকর্ষ সাধন করতে হবে, উৎকর্ষ সাধন যাতে করে মানুষ নৈতিকভাবে যদি উন্নত হয়, নৈতিকভাবে উন্নত হলে মানুষের জীবন মান উন্নয়ন উন্নত সম্ভব। সম্ভব সেজন্য আমরা যেটা বলছিলাম যে আমাদের ধর্মীয় অনুশাসন এটাকে পালন করা উচিত, শুধু ইসলাম ধর্মের না, সব ধর্মের লোক না না, প্রত্যেক ধর্মেই কিন্তু ধর্মীয় অনুশাসন পরিপালন করা উচিত। পরিপালন করা উচিত। তা করলে কোনো হয়তো ধর্মেই কখনো মানে দুর্নীতিকে কখনো দেয় না। তা করলে হয়তো প্রাধান্য দেয় না। আপনার এই যে নারীরা এখন বলা বলি করছে যে আমাদের যৌনকর্মীদের স্বীকৃতি দেওয়া হোক ইত্যাদি ইত্যাদি, হয়তো ব্যভিচার হয়তো উস্কে যেতে পারে। সরকারের প্রতি চাপ বৃদ্ধি হচ্ছে, নৈতিকতার এই স্খলন হওয়ার পথকে রক্ষা করতে হলে নিশ্চয় ধর্মীয় অনুশাসনকে অবশ্যই উজ্জীবিত করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আবু বকর ভাই। এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, অনেক এই প্রচেষ্টাকে অভিনন্দন জানাচ্ছে। অভিনন্দন গ্রিন পার্টি বাংলাদেশে যদি আপনি জয়েন করেন, যদি যুক্ত হন, আপনি কোন বিষয় নিয়ে কাজ করতে চাইবেন? যদি যুক্ত হন, আমি আপনাকে কোনো বার দিচ্ছি না, যদি আপনি এই ধরনের কোনো আমাদের বিষয়ে যুক্ত হন, কোন বিষয়ে আপনার ইন্টারেস্ট, মানে আপনি কি সমাজ পরিবর্তনের ক্ষেত্রে কাজ করতে চান, এই তো? আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা জেনে নেব, আমরা বাংলাদেশ সংস্কার পার্টি কামরুল ইসলাম জাহাঙ্গীর ভাই আপনার কাছে এই আলোচনার সমাপনী অংশে জানতে চাইবো যে কোথায় আপনি বলছিলেন সেটার দুর্নীতি বা ইত্যাদি, সেটার শেষ অংশটুকু বলবেন খুবই সংক্ষেপে। জি, আমার এই প্রস্তাবনা সরকারের কাছে আমাদের যে প্রধান উপদেষ্টা মহোদয় আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই যে দুর্নীতির বিরুদ্ধে যে অভিযোগগুলি আসে, অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে যে মন্ত্রণালয় সচিবালয় যে ব্যবস্থা নেয় তাদের দোষী সাব্যস্ত করে, তারা পরবর্তীতে যে আপিল করার পরে দেখা যায় ওইখানে আর একটা দুর্নীতি হয়। ওই সচিবরা 1 কোটি থেকে 5 কোটি টাকার বিনিময়ে পর্যন্ত এই দুর্নীতিবাজ কর্মকর্তাদের ক্ষমা করে দেয়। তো এই বিষয়টি যাতে তারা করতে না পারে, এই বিষয়ে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আর আরেকটি বিষয় হলো আমাদের জীবন মান উন্নয়নের ক্ষেত্রে 3টি বিষয়ের প্রতি দৃষ্টি দেওয়া দরকার সরকারের। এই বিষয়টি শুধুমাত্র সরকারই পারবে, অন্য কেউ না। যেমন একটি আমাদের বিদ্যুৎ খনিজ জ্বালানি উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যদি একটি আইন করে আমাদের যে লোডশেডিং আছে, লোডশেডিংটা হোক। এখন বিদ্যুৎ ঘাটতি আছে, বিদ্যুতের উৎপাদন কম আছে, লোডশেডিং অবশ্যই হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু একটি যদি সুনির্দিষ্টভাবে রুটিন মাফিক এই আপনার এই করা হয়, লোডশেডিংটা দেওয়া হয় যে আমাদের মিরপুরের এই অঞ্চলে 12টা থেকে 2টা, এই 2 ঘন্টা বিদ্যুৎ থাকবে না, ওই অঞ্চলে এই এত ঘন্টা বিদ্যুৎ থাকবে না, তাহলে এই কর্মঘণ্টাগুলি আমাদের নষ্ট হবে না, অপচয় হবে না। আমরা যখন বিদ্যুতের লোডশেডিং থাকবে তখন আমরা অন্যান্য কাজগুলি আমরা করে রাখতে পারবো, এতে করে আমাদের জীবন মান উন্নয়ন আরেকটু বাড়বে। আর দ্বিতীয় হলো আমাদের যে যোগাযোগ ব্যবস্থা আছে, যোগাযোগ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে ট্রেন দেখা যাচ্ছে 1 ঘন্টা আধা ঘন্টা অঘোষিতভাবে লেট করছে, গাড়ি লঞ্চ এগুলি আপনার অঘোষিতভাবে 1 ঘন্টা 1.5 ঘন্টা আধা ঘন্টা লেটে ছাড়া হচ্ছে, এতে করে আমাদের যে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, এ থেকে আমরা পরিত্রাণ পেতে পারবো। আচ্ছা, আরেকটি বিষয় আমি বলতে চাই, সেটি হলো যে বহু চিকিৎসক ডাক্তার তারা যে প্রেসক্রিপশন লেখে, ওই ডাক্তারের সহকারী পর্যন্ত এই প্রেসক্রিপশনের লেখাগুলি পড়তে পারে না, জানে না। এই লেখাগুলির কারণে এই প্রেসক্রিপশনগুলি নিয়ে ফার্মেসিতে যখন আমরা যাই ওষুধের জন্য, ফার্মেসির ওষুধ বিক্রেতারা প্রেসক্রিপশন বুঝতে পারে না বুঝে আন্দাজের উপরে একটা ওষুধ দিয়ে দেয়, এই ওষুধে অনেক সময় সাইড এফেক্ট করে। তাই আমি বলবো প্রেসক্রিপশনগুলি ডাক্তাররা যাতে বাংলাতে সুস্পষ্টভাবে লিখে, যদি কারো লেখা অস্পষ্ট হয়। আপনাকে একটু থামাই, প্রেসক্রিপশন বাংলাতে লেখা যাবে না। কেন? কারণ অনেক ওষুধের নাম ইংরেজিতে, বিদেশি কোম্পানি ইংরেজিতে লেখা থাকে,
বিশেষ করে ইন্টারন্যাশনালি এই ওষুধ বাইরে আমাদের রপ্তানিও করতে হয়, ইংরেজিতে লেখা থাকে ওষুধের নাম, ওইটা যদি সেই নাম বাধ্যবাধকতা থাকে, এটা ইংলিশেই লিখতে হবে, স্পেলিং ভুল হলে একটা রোগী মারা যেতে পারে। সেটা যদি থাকে সেটা করুক, কিন্তু সাধারণ সচরাচর যে সমস্ত ওষুধগুলি আছে সেই ওষুধগুলি বাংলাতে লিখুক। বাংলাতেই লিখলে আমরা ওষুধগুলি দেখে আমরা ওষুধ সেবন করতে পারবো। কেন পারবেন না? বাংলা লেখা যাবে না, এই কারণে 100বার পারা যাবে। ইংরেজি বানানের মধ্যে অনেক কেন? পার্থক্য থাকে। কেন? ইংলিশেই লিখলো কিন্তু বাংলা লেখা কিন্তু সেটা স্পষ্ট লিখো, স্পষ্ট লিখুক। লেখাটা তো অস্পষ্ট। এবং দীপমীর ভাইয়ের কথাটা হচ্ছে যে যদি ইংরেজিতেও লেখে সেটা স্পষ্ট থাকতে হবে, স্পষ্ট। কিন্তু বাংলায় লিখতে গেলে বিভ্রান্তি আসতে পারে। যাই হোক, যেটাই হোক, আমি আপনার স্বাস্থ্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, একটি আইন করা হোক কোনো ডাক্তার যাতে প্রেসক্রিপশনের মধ্যে অস্পষ্ট লেখা না লেখে, যাতে স্পষ্টভাবে লিখলে আমরা সবাই চিকিৎসাটা সুনিশ্চিত করতে পারবো, আমরা সবাই সুচিকিৎসা পাবো এবং সবাই আমরা আরোগ্য লাভ করতে পারবো। এতে করে আমাদের জীবনমান অনেকটা এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। তার মানে আমাদের দেশের সবচেয়ে ব্রিলিয়ান্ট যারা ডক্টর, সবচেয়ে হাতের লাগা খারাপ তাদেরই, কিন্তু ডিসপেন্সারি থেকে বলে যে আমাদের চিনতে অসুবিধা হয় না, আমরা বুঝি। হ্যাঁ, তাদের হাতের লেখা খারাপ হবে না কেন? ওই জায়গাটা কারণ এই সংস্থা, আমি বলি, এই বর্তমান যে ডাক্তারগুলি আছে তারা বহু ডাক্তার ওই পয়সার বিনিময়ে মেডিকেলে চান্স পায়, টাকার বিনিময়ে তারা চান্স পায়, নকল করে তারা পাস করে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো। আচ্ছা, আপনি অনেকেই নকল করে পাস করে। হ্যাঁ, ইঞ্জিনিয়ার যদি নকল করে পাস করে তাহলে বিল্ডিং ভাঙবে। হ্যাঁ, বানতেছে। ডাক্তার নকল করে পাস করলে এখন টাকার বিনিময়ে, ওই যে বললাম যে দুর্নীতি বুয়েটে চান্স পাইতেছে টাকার বিনিময়ে। একটু আস্তে আমি বলেন, আপনি মানে নকল করে পাশ করলে তো আরো সর্বনাশ হবে। হ্যাঁ, কিন্তু এখন ওই যে ডাক্তার কোন ওষুধ কোম্পানির পয়সা খেয়ে তাদের ওষুধ লিখে দিচ্ছে, এটা একটা সমস্যা করতেছে। এটা দুর্নীতির একটা অংশ। আচ্ছা, আরেকটা বিষয় যে ওই ভেজাল ওষুধও কিন্তু মার্কেটে আছে, হ্যাঁ, মহা সমস্যা। আমরা চারিদিকে আটকে যাচ্ছি। ওই যে ডাক্তার, সেজন্য আপনার মতো পার্সেন্টেজ পাইয়া কমিশন বাণিজ্যের কারণে, শুধু ডাক্তার না, একটা বিরাট চক্রের সঙ্গে। হ্যাঁ, এই কমিশন বাণিজ্যের কারণে আপনার এই বিষয়গুলো নিয়ে আমরা 7 দিন 7 রাত কথা বললেও শেষ হবে না। খুবই চমৎকার পয়েন্টগুলো তুলে ধরেছেন। রুগী যাতে ভেজাল ওষুধে না মরে, ডাক্তার জন্য প্রেসক্রিপশন না করে কারোর কাছ থেকে বাইশ খেয়ে, ঘুষ খেয়ে বা উপঢৌকন পেয়ে, সে দেখতে হবে। সেই সাথে ডাক্তারের ভিজিটও কমাইতে হবে। অনেক রুগী আছে গরিব, তারা চিকিৎসা করতে পারে না, একটা 1000 টাকা ভিজিট। আমি ব্যক্তিগতভাবে বলি, আমার একটা পায়ের ব্যথা পেয়েছি, এই ব্যথার কারণে আমি ডাক্তারের কাছে এসেছি, আমার 6500 টাকার পরীক্ষা নিরীক্ষা দিয়ে দিচ্ছে। আমার সাধারণ ব্যথার একটা ওষুধ দেয় না, ওই পরীক্ষা করে আসেন, তারপর কিন্তু আমি আপনার কাছে আসছি, আপনি আমার ওষুধ দেন, না পরীক্ষা ছাড়া দেবো না। কেন? আপনার কমিশনের কারণে আমরা খবর পাইছি যে আপনার কাছে কিন্তু ওই পরীক্ষা করলে অনেক ডাক্তার, সবাই না, সেখান থেকে কিছু কমিশন। অবশ্যই, আমি তো সেটাই বললাম, 50% 60% রোধ করা না গেলে ভবিষ্যতে আপনাকে অপারেশন থিয়েটারে নিয়ে আপনার কিডনি বেঁচে ফেলতে পারে। এই করতেছে, আসেন আমার হুমকি দেয়, এবং এই ডাক্তার হুমকি দেয়। এই জন্য আমাদের কি হওয়া প্রয়োজন? এই জন্য ঐক্যবদ্ধ হওয়া এবং সরকারের সরাসরি হস্তক্ষেপ করা উচিত এই বিষয়গুলির উপর। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। বিশেষ করে পলিটিক্স ক্লাবের একজন অন্যতম সদস্য হয়ে যুক্ত হয়ে আপনি যে সবগুলো রাজনৈতিক দল, সামাজিক দলকে ঐক্যবদ্ধ হতে বলেছেন, যে এই দেশের অন্যায়, অনিয়ম এগুলো কিন্তু অনেক শিকড়ে বাকরে অনেক গঠিত হয়েছে, এগুলোকে একদিনে উৎপাদন করা সম্ভব না। আমাদের ঐক্যবদ্ধ হওয়া নিশ্চয়ই প্রয়োজন। ধন্যবাদ। কামরুল হাসান চৌধুরী, প্রযুক্তি সমন্বয়ক, এর সঙ্গে গবেষণাটাও থাকা দরকার। কি 53 বছর পরেও আমরা যে স্বাধীনতা জীবনমান উন্নয়ন হচ্ছে না, এর অন্যতম কারণ হচ্ছে জাতীয় পর্যায়ে রাষ্ট্রনায়কদের যথাযথ সিদ্ধান্তহীনতার অভাব এবং আমাদের সত্যিকারের শিক্ষা। এই শিক্ষা সরলমুখী না যে আমরা একটা সার্টিফিকেট পেলাম, এই শিক্ষাটা হচ্ছে সেই শিক্ষা যেটা আমার মন মানসিকতাকে ট্রেন করবে এবং এই মন মানসিকতা যে কোনো পরিস্থিতিতে আমি যেন এগিয়ে যেতে পারি, সেটাই হচ্ছে মূল বিষয়। এবং জীবনমান উন্নয়নের জন্য ব্যাপক ভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এই জন্য কারিগরি শিক্ষার দিকে আমাদের ঝুঁকে যেতে হবে। চায়নাতে যেটা হচ্ছে, ওরা প্রাথমিক শিক্ষার পরবর্তী অল্প কিছু শিক্ষার পরেই ওরা কারিগরি শিক্ষার দিকে ঝুঁকে যায়। মানে উচ্চ পর্যায়ের যে শিক্ষা, মাস্টার্স অথবা অনার্স, এগুলো ওরা সবার জন্য মানে অবাধ করে দেয়নি। ওদের ধারণাটি ছিল এরকম যে আমরা যদি কারিগরি শিক্ষাটা প্রমোট করি, সেক্ষেত্রে ব্যাপক কর্মসংস্থানের সুবিধা হবে এবং
যারা সত্যিকারের ভাবে মানে শিক্ষিত হওয়া দরকার, যেমন গবেষক বা ভার্সিটির টিচার, ডাক্তার, ওরা উচ্চ পর্যায়ে করবে। তো সুতরাং জীবনমান উন্নয়নের জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে যথাযথ সিদ্ধান্ত নিতে হবে এবং আমাদের শিক্ষাটা বৈচিত্র্যমুখী করতে হবে, কারিগরি শিক্ষায়নের দিকে এগিয়ে যেতে হবে এবং ব্যাপকমুখী কর্মসংস্থান করতে হবে। বাইরের থেকে আমাদের জন্য আমাদের যে বিভিন্ন ইপিজেড আছে সেগুলো আরও বাড়াতে হবে এবং ব্যাপক শিল্পায়নের দিকে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। জি, মহাসচিব গ্রিন পার্টি বাংলাদেশ বলবেন এবং সঞ্চালনাও করবেন। জি, ধন্যবাদ। বাকি কথাগুলো বলেন। আসলে মানুষ তার মনুষ্যত্ব বিকশিত করে তার কর্মভিত্তি। তো আমাদের এখানে জীবনমান উন্নয়নের যে বিষয় আমরা নির্ধারণ করেছি, এই জীবনমান উন্নয়নে আমাদের মধ্যে নির্দিষ্ট ব্যক্তিবর্গের গণসচেতনতা বোধ দরকার। আমাদের এখানে বহু বিষয়ে বহু সমস্যা সুনির্দিষ্ট করা আছে। এই সমস্যাগুলোর বিষয়ে আমাদের আসলে ঐক্য নেই এবং এই সমস্যাগুলো যারা সমাধান করবে তারা আন্তরিক নয়। তারা এই সমস্যাগুলো সমাধান করার পরিপ্রেক্ষিতে আরও সমস্যা সৃষ্টি করছে এবং প্রচলিত সমস্যাগুলোকে আড়াল করছে। এটা একটা ঘৃণ্য এবং ঘূর্ণয়মান প্রচেষ্টা, যে কারণে এই অঞ্চলের মানুষগুলো তার কর্মস্থল সে সুনির্দিষ্ট করতে পারছে না, বরাবরই সে হতাশার মধ্যে যুক্ত হচ্ছে। তো এভাবে আসলে আমাদের যে প্রত্যেকটা মানুষেরই যে যার যার যে সক্ষমতা, যার যে যোগ্যতা, যার যে প্রতিভা, এই প্রতিভাগুলো নির্দিষ্ট সময় কেন্দ্রিক, নির্দিষ্ট বিষয় কেন্দ্রিক। তো সেই জায়গাগুলোকে আমরা আসলে সুনির্দিষ্ট করে আমরা যদি বিনিয়োগ না করতে পারি তাহলে আমাদের জীবনমান উন্নয়ন হবে না। মানুষ বলতেই সামাজিক, কোনো মানুষই অসামাজিক না বা সে পশু পাখির মতো বাঁচতে পারবে না। বলে মানুষ যেহেতু আসলে সামাজিক, সে বিভিন্নভাবে তার নিজের সমস্ত প্রয়োজন এবং চাহিদা অন্যের উপর দিয়েই পরিপূর্ণ করতে হয়। অন্যের মাধ্যমেই, দেয়া নেয়ার মাধ্যমেই সে নিজেকে সচল রাখতে পারে। তাহলে এক্ষেত্রে আমাদের হচ্ছেটা কি? আমাদের হচ্ছে আমরা বিভিন্নভাবে আমাদেরকেই আমরা বিভক্ত করে ফেলছি। কেউ শ্রমিক শ্রেণী, কেউ মালিক শ্রেণী, কেউ পরিচালক শ্রেণী, কেউ পরিচালিত শ্রেণী, কেউ ক্ষমতাবান শ্রেণী, কেউ ক্ষমতাহীন শ্রেণী। এই যে বিষয়গুলো, সবগুলো বিষয়েরই আমরা দ্বৈত এবং সাংঘর্ষিক ক্ষেত্র, আমরা এগুলোকে সমাধানে কখনোই ভাবছি না। আমরা শুধুমাত্র একটা খামখেয়ালিপনার মধ্যে, নিজেদের হেয়ালিপনার মধ্যে নিজেরা পরিচালিত হচ্ছি এবং করতে বাধ্য করছি। তো যেই কারণে আমাদের আসলে জীবনমান উন্নয়ন হচ্ছে না। আমরা ধীরে ধীরে আমরা পূর্বের থেকেও বহু গুণে, বহু মানে আমরা পিছিয়ে পড়ছি। যদিও আমাদের এখানে খনিজ সম্পদে সমৃদ্ধ একটা অবস্থান, আমাদের প্রাকৃতিক সম্পদও খুব ভালো, খুবই ভালো। আমাদের মানব সম্পদ, যেটা আসলে সারা পৃথিবীতেই খুব সংকট, কিন্তু আমাদের এখানে যথেষ্ট পরিমাণ মানব সম্পদ আছে। আমরা জানি না, সুনির্দিষ্ট এখনও করতে পারিনি আমাদের কতজন মানব। আমাদের এখানে বিভিন্নভাবে আদিবাসী, বিভিন্নভাবে অন্যান্য দেশের ভিনদেশিরা এখানে চলে আসছে অপরিকল্পিতভাবে। যেই বিষয়গুলো এত রকম অজবরল একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, যেই কারণে আমরা প্রতিনিয়ত বিভক্ত হয়ে যাচ্ছি বিভিন্ন দল, মত, পথ কেন্দ্রিক। কেন? আমাদের মধ্যে আমরা মানুষের মনুষ্যত্ব বোধ জাগ্রত করতে হবে, মানবিকতার জীবনযাপন পরিচালিত করতে হবে। এই বিষয়গুলো নিয়ে যদি কাজ না করা হয় তাহলে জীবনমান কীভাবে উন্নয়ন করবে? একটা মানুষকে তার কর্মস্থল সুনির্দিষ্ট করতেই হবে, কারণ সেই মানুষটা আমাদের জন্য অতি প্রয়োজনীয় একটা বিষয় এবং সেই মানুষটাকে আমরা যেরকম এই ভূখণ্ডে সহায়তা করব, সেরকম তার জীবনমানের জন্য নিশ্চয়তা প্রদান করব। তার জন্যই সে বিভিন্ন রকমের আনুষঙ্গিক উপাদান আমাদের পরিচালনাকারীদের দিয়ে দিচ্ছে। এখন আমাদের ভাবতে হবে যে পরিকল্পনা, প্রত্যেকটা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালিত হয়। কর্তৃপক্ষ একটা সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করে। এখন যেই কর্তৃপক্ষ প্রণয়ন করে পরিকল্পনা, সেই কর্তৃপক্ষ ওই পরিকল্পনাকে মান্য করছে না,
গণ্য করছে না, অথবা সেটাকে হেয়ালিপনার মধ্যে নিজের মতো চলে যাচ্ছে, দায়হীনভাবে, দায় সারাভাবে, দায়মুক্ত অবস্থা। এ ব্যাপারে আপনার আসলে নিজেকে নিজের মতো করে জ্ঞানগর্ভ বিচার কথা শুনলাম। ঊর্ধ্বে মনে করা, এটা আসলে অনুচিত। গ্রিন পার্টি বাংলাদেশ বিভিন্ন বিষয়ভিত্তিক গণমানুষের সচেতনতা বোধকে পুঁজি করে এগিয়ে যাচ্ছে, সেই বিষয়টাই আমাদের বড় পাওয়া। আমরা সুন্দরের জন্য প্রচেষ্টা করছি। আসলে আমরা যখন দায়িত্ব গ্রহণ করব, তখন আমরা দেখাবো যে আসলে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। আপনার আমরা ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি গ্রিন পার্টি বাংলাদেশের মানব স্বনির্ভরতা জীবনের নান্দনিকতা। আমরা এই ভূখণ্ডের প্রত্যেকটি মানুষকে স্বনির্ভর হিসাবে দেখতে চাই, প্রণয়ন করতে চাই, এবং সেই জায়গাগুলো নিয়ে আমরা বিনিয়োগ করছি আমাদের মেধা। আমরা মানুষের মনুষ্যত্ববোধ, মানুষের মানবিকতা, মানুষের মহানুভবতাকে মূল্যায়ন করতে চাই, এবং আর ওই বিষয়গুলোকেই আমরা সুনিশ্চিত একটু দীপু মীর ভাইকে জানতে চাইবেন না যে আমাদের এখানে আসলে সবাই যথেষ্ট বিজ্ঞজন। জনাব দীপু মীর, জনতা পার্টির চেয়ারম্যান, জনতা ফ্রন্টের চেয়ারম্যান, জনাব দীপু মীর আল মামুন ভাই কিছু দীপু মীর বলবেন ভাই। এই বিষয়ে। আপনি আজকের আলোচনার সমাপনী মানে শেষ বক্তা, দ্বিতীয় রাউন্ডে আমাদের কাছে আরও অতিথি আসছে, তাদেরকে আমরা পরবর্তী এপিসোডে ধরবো। বাংলাদেশ মুসলিম লীগ কমিটির চেয়ারম্যান আসছেন, হ্যাঁ, তার সঙ্গে আমরা পরে কথা বলবো। জি বলবেন। আমি যে কথায় রেখে দিয়েছিলাম যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এটা অসম্পূর্ণ একটা শিক্ষা ব্যবস্থা এবং বেকার তৈরির কারখানা। আমাদেরকে চিন্তা করতে হবে যে দেখেন, আজকে টেকনিক্যাল কলেজ বা বিশ্ববিদ্যালয় বাদে যে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দেওয়া হয়, আসলে এই শিক্ষা গ্রহণ করে আমার কর্মটা কি? কর্মটা যে কোনো একটা প্রতিষ্ঠানের কেরানি হওয়া, সে ছোট কেরানি হোক আর বড় কেরানি হোক, একটা হওয়া। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দেশে প্রতি বছরে হয়তো 20,000 কেরানি লাগবে, আর প্রতি বছরে 5 লাখ কেরানি বের করছে। তাই ওইটাই আমি বলছি যে আসলে মূলত আমরা আমাদের শিক্ষা জীবন শেষ করছি না, আমরা বেকার তৈরির মানে কারখানায় বেকার তৈরি করছি। তো সেই বেকার যদি আপনাকে জীবনের মান উন্নয়নের যদি কাজে লাগান, তো কি করে হবে? সুযোগই তো নয়। আমার তৈরি হচ্ছে কেরানি, এখন আমার দরকার ইঞ্জিনিয়ার, আমার দরকার ডাক্তার, আমার দরকার আপনার অ্যাকাউন্টিং, মানে ব্যবসা বাণিজ্য, যে বিভিন্ন সাবজেক্ট আছে। আর সবথেকে বড় কথা কি, এমন একটা সিন্ডিকেটের মানে ভিতরে আবদ্ধ হয়ে গেছে শিক্ষা ব্যবস্থাটা। দেখেন, ইতিপূর্বে এক বক্তা বলেছেন যে 5,000 টাকা দিয়ে দেখা যাচ্ছে 1-এ ভর্তি করা লাগে, 5 লক্ষ টাকা দিয়ে 1-এ ভর্তি করতে হয় বা 5-এ ভর্তি করতে হয়, আবার 20 লক্ষ টাকা দিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার ভর্তি করতে হয়। এটা একটা খুবই মানে বেদনাদায়ক ব্যাপার। কিভাবে কমাবে যে এই জন্য বেদনাদায়ক বলবো যে আমি একটা ওই কবিগুরুর জুতা আবিষ্কারের কিছু টেনে বলি যে এখন মুসিকে যখন আনা হলো, কাজটাকে জুতা বানানো মুসির কাজ, পাটা মুড়ে দিলেই তো জুতাটা হয়ে যায়, বাস পা তখন ধুলা থেকে রেহাই পায়। কিন্তু দেখেন সেই জুতা আবিষ্কার করতে কত রকম ফোন দিয়ে আনা হয়েছে। আমাদের অবস্থাটা ঠিক সেই রকম হয়ে দাঁড়িয়েছে যে আমরা যে যার কাজ সে তার কাজ করি না। যেমন বিচার ব্যবস্থায় আপনি কয়জন আইনজ্ঞ, আইন বিষয়ে লেখাপড়া শেখা একজন মানুষ আইনজ্ঞ, সে হলো বিচার বিভাগে আছে। দেখেন 95%ই হলো আছে হয় এই অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স, নাই সমাজবিজ্ঞানে মাস্টার্স, নাই বাংলায় মাস্টার্স, নাই ইংলিশে মাস্টার্স। এই পরে দেখা যাচ্ছে যে 1-2 বছর একটা প্রশিক্ষণ দিয়ে একজন আইনজ্ঞ হয়ে যাচ্ছে। একটা মানুষ তার 25 বছর জীবনে একটা বিষয় নিয়ে লেখাপড়া শিখল, সেই বিষয়ে সে দক্ষতা অর্জন করতে পারছে না, আর 2 বছরে আইনের মতো একটা বিষয়, সেই বিষয়টা ধরেন প্রশিক্ষণ দিয়ে তাকে কাজে লাগাই দিল। দেখেন আর একটা বিষয়, একজন ম্যাজিস্ট্রেট, তার আইনগত কোনো বিদ্যা নাই, সে রসায়ন হতে পারে, সিভিক্সে হতে পারে,
কেমিস্ট্রি হতে পরিসংখ্যান হতে পারে, বাংলা, ইতিহাস, ইংরাজি, যে কোনো একটা বিসিএসে পাস করার পরে তাকে 6 মাসের একটা প্রশিক্ষণ দেওয়া হলো। এবার সেই 6 মাসের প্রশিক্ষণ আইনজ্ঞ হয়ে গেল। আর ওই আইনজ্ঞর দ্বারা আমরা কি বিচার পেতে পারি? ওই আইনজ্ঞ আবার কি বিচার করে দেবে? কিন্তু যে ম্যাট্রিক পাস করছে বা এসএসসি পাস করছে বা ইন্টারমিডিয়েটে যারা আইন আছে বা অনার্সে যারা আইন আছে, মাস্টার্সের আইন আছে, একটা মানুষ যদি দীর্ঘ 7 থেকে 8 বছর আইনের উপর পড়াশোনা করে, তাহলে দক্ষতা তো তার আইনের উপরে বাড়বে। ওইরূপ একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার তার সাবজেক্টে যদি 7 বছর বা 8 বছর দীর্ঘ একটা প্রশিক্ষণ নেয় বা শিক্ষা গ্রহণ করে, তাহলে ওই বিষয়ে সে একজন অভিজ্ঞ ডাক্তার, ইঞ্জিনিয়ার বা আইনজ্ঞ হতে পারে। কিন্তু আমরা যে এই যে দেখছি আমাদের যে শিক্ষা ব্যবস্থার যে অনিয়ম, যে পরিকল্পনার অভাব, সেটা আমাদের যুব সমাজকে ধ্বংস করছে এবং বেকার বানিয়ে ছাড়ছে। আমরা কোনো কাজে আমাদের দক্ষতা প্রমাণ করতে পারছি না। আমি শিক্ষা ব্যবস্থায় একটা কথা বলবো, খুবই সংক্ষেপে শেষ করতে হবে আপনাকে। আজকে আলোচনা যদি আমরা হাজার হাজার কলেজ আছে, হাজার হাজার কলেজ থেকে বা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র তার স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে। তো যদি আমরা এখন হলো এই যে ডিজিটালাইজেশনের যুগ, এটা কম্পিউটারের যুগ, এটা আধুনিক চিকিৎসা ব্যবস্থার একটা যুগ, আধুনিক ইঞ্জিনিয়ারিং একটা যুগ। তো এই সমস্ত বিষয়ে যদি আমাদের যদি করে দেওয়া হয়, ওপেন করে দেওয়া হয়, ইন্টারমিডিয়েট পাস করবে সেই কলেজে, ইন্টারমিডিয়েট পাস করার পরই সে যদি মনে করে যে সে ডাক্তারি পড়বে বা ইঞ্জিনিয়ারিং করবে, তার সেই শিক্ষা দেওয়া সম্ভব। এই বেকার ব্যবস্থা, এই বেকার শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়ে যদি আমরা সেই জায়গায় মানে সার্বজনীন করে দিই, কারিগরি শিক্ষার কথা বলবো। কারিগরি শিক্ষা, চিকিৎসা, যাই বলেন, মানে বর্তমান বিশ্বে যেটা আমার চাহিদা, আমার দেশে যে জনসংখ্যা, যে জনশক্তি, এই জনসংখ্যাকে যদি জনশক্তিতে রূপান্তরিত করতে হয়, হ্যাঁ, তাহলে এই বেকার তৈরির কারখানা ভেঙে দিয়ে কারখানা একটা জনমুখী শিক্ষা ব্যবস্থা চালু, আমরা শিক্ষা প্রত্যেকটা জায়গায় আমার নিরাপত্তা রাখবো। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি প্রত্যেকটা জায়গায় নিরাপত্তা করতে হবে, কিন্তু একসময় চোপড়ি হত্যাকাণ্ডের একটি প্রতিবেদন পেলাম 2 দিন আগে। ওখানে বলেছে 2 জন লোকে মারছে তাদের, মানে অনেক, মানে এই রিপোর্টটা আমার কাছে পছন্দ হয়নি। তো যাই হোক, অনেক আলামত নষ্ট হয়ে গেছে। তো এখন আলোচনা শেষ করব। আমরা জীবনমান উন্নয়ন নিয়ে কথা বলছিলাম। গ্রিন পার্টি বাংলাদেশ এর সৌজন্যে অংশগ্রহণ করেছিলেন আমাদের আলোচনায়। একটু শব্দ দূষণ হচ্ছে বোধহয়। বাংলাদেশ মুসলিম লীগ কমিটির চেয়ারম্যান আমির আলী হাওলাদার আমাদের মধ্যে এখনই এসে পড়েছেন। তার সঙ্গে আমরা পরবর্তী এপিসোডে যোগ দিয়েছিলেন মোহাম্মদ মাহফুজুল ইসলাম, তরুণ উদ্যোক্তা, এবং উনি আমাদের গ্রিন পার্টির মানে যে ধর্মীয় অনুশাসন, এসব বিষয় নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। যোগ দিয়েছেন আবু বকর সিদ্দিকী ভাই, উনি ফরিদপুরের মানুষ। উনি এই আলোচনা করে ওনার মনের কথা খোলসা করে বলতে পারেননি, আর একটু সময় পেলে বলতে পারতেন। যোগ দিয়েছিলেন কামরুল ইসলাম জাহাঙ্গীর, উনি বাংলাদেশ সংস্কার পার্টির চেয়ারম্যান এবং পার্টিস ক্লাবের অন্যতম সদস্য, এবং উনি যে বিষয়গুলো এনেছেন সেগুলো খুবই চমৎকার পয়েন্ট, যার আপনারা আলোচনায় শুনতে পেয়েছেন। আলোচনা করেছিলেন কামরুল হাসান চৌধুরী, গ্রিন পার্টির তথ্য প্রযুক্তি ইউনিটের সমন্বয়ক, এবং তথ্য প্রযুক্তি ইউনিটের সমন্বয়ক হলো তথ্য প্রযুক্তি সম্পাদক কেন্দ্রীয় কমিটির। সেই সাথে আমাদের সাথে গ্রিন পার্টির বিবেক বার্তা, মানে বিবেক বিডি, আমাদের গ্রিন পার্টির বিবেক মহাসচিব MM মাসুদ ভাই ছিলেন। ওনাকে কথা বলতে গিয়ে আমি বারবারই আটকে দিয়েছি, কেন ওনার কথা এত জ্ঞানগর্ভ ও সবিস্তরে বলতে গেলে অনেক সময় লাগবে। তবে প্রত্যেক দিনই উনি কিছু না কিছু বিষয়ের উপরে বলছেন, এবং যে কোনো জায়গায় যে কোনো বিষয়ের উপরে উনি সেই জেলার গ্রিন পার্টির জেলা শাখায় চলে যাচ্ছেন। আমরা দেখতে পেলাম কালকে কয়েকটা জেলায় উনি ওনার বক্তব্য তুলে ধরেছেন, খুবই ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছেন। তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আমি এমন একজন মহাসচিব পেয়েছি গ্রিন পার্টি বাংলাদেশের। পুরোটা সময় উৎসর্গ করেছেন জনমানুষের কল্যাণে। আছেন দীপু মির ভাই, আবু আহাদ আল মামুন,
দীপুমীর ভাই, উনি জনতা ফ্রন্টের চেয়ারম্যান। জনতাদের নিয়েই কাজ, উনি শিক্ষার বিষয়গুলো সুন্দরভাবে তুলে ধরেছিলেন। সে সাথে কারিগরি শিক্ষা তো আছেই, এবং সে সাথে উনি আরও কিছু যুক্ত করেছেন। সেই কথাগুলো আমরা আগামী এপিসোডে শুনবো। আমি শুধু একটি কথা বলতে চাই, রাজু আহমেদ খান, গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান। কোনো পার্টি, কোনো গোষ্ঠী, কোনো দল, কোনো ব্যক্তি কোনো সমস্যার সমাধান করতে পারে না। জীবন মান উন্নয়ন করতে হলে সমস্ত মানুষের সমন্বিত প্রচেষ্টা দরকার। যেখানে অন্যায় সেখানেই প্রতিরোধ। তাহলে হবে কি, যে কোনো সরকার যদি ফ্যাসিবাদও হয়ে যায়, সে কিন্তু ওই পথে বেশি দূরে আগাইতে পারবে না যদি জনগণ সোচ্চার থাকে। জনগণকে ঐক্যবোধ থাকতে হবে, ঐক্যবোধ থেকেই মোকাবেলা করতে হবে। এখানে নানান প্রসঙ্গ আসবে। একদিকে যেমন নারীরা বলতে পারে আমাকে স্বাধীনতা দাও, আর অন্যরা বলতে পারে যে নারীর স্বাধীনতা দিলে আবার বেশি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় কিনা। কিন্তু প্রত্যেকের স্বাধীনতা দিতে হবে, কিন্তু মনে রাখতে হবে আমরা প্রত্যেকেই ঘুরটি আমাদের নাটায় থাকতে হবে। তাহলে আমরা জনবিচ্ছিন্ন হয়ে যাব, সমাজ বিচ্ছিন্ন হয়ে যাব, পরিবার বিচ্ছিন্ন হয়ে যাব। অতএব এই যে কিশোর গ্যাংয়ের উত্থান হয়েছে, এর কারণ হচ্ছে যে অপরিকল্পিত নগরায়ন, পাশাপাশি আছে আমাদের সমাজ সংসারে অভিভাবকদের দায়িত্ব ঠিকমতো পালন করি না। আবার সরকারও ঠিকমতো দায়িত্ব পালন করে না। যেই লোকটা মুরগি চুরি করে জেলখানায় যাচ্ছে, সরকারের বোঝা উচিত তার ঘরে 3টা মানুষ, তারা খাবে কি? সরকার দায়িত্ব নিতে হবে। তা নাহলে তাকে জেলখানায় পুরে দিয়ে এই সমস্যার সমাধান হবে না। হয়তো বেচারা আব্দুল কালামের মুরগি ফেরত দেওয়া যাবে, কিন্তু ওই কলা কচু চুরির দায়ে তাকে জেলখানায় দিলে পুরো পরিবারকে ধ্বংসের মুখে ফেলে দেওয়া হবে, এবং ওই পরিবারের সদস্যরা কিশোর গ্যাং হবে। বাংলাদেশ পঞ্চায়েত পার্টিও আমাদের গ্রিন পার্টির, আমাদের পলিটিক্স ক্লাবের সদস্য, তারা বলছে যেরকম বিচারক সংকট আছে সেজন্য পাড়ায় মহল্লায় পঞ্চায়েত কমিটি গঠন করতে হবে। তা আজকে আলোচনা এখানেই শেষ করব। আলোচনাটা ছিল জীবন মান উন্নয়ন, গ্রিন পার্টি বাংলাদেশের সৌজন্যে। আপনারা যারা উপস্থিত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি যে আমাদের এই প্র্যাকটিসটা চালু রাখতে হবে, যাতে প্রতিদিনই আমরা নানান বিষয়ে কথা বলতে আমরা অনেক তথ্য নির্ভর কথা বলতে আমরা দেশ জাতিকে দিতে পারবো, আমরা নিজেরাও শিখতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।